Common sense is a thing that is very uncommon. আমরা একটা আনকমন শো করতে যাচ্ছি যার নাম দিয়েছি কমন সেন্স। বেসিক্যালি কথাটা শুনলে মনে হবে যে অনেক কঠিন একটা প্রোগ্রাম। আমরা কাউকে কমন সেন্স লিসন দিতে আসিনি এখানে। আসলে আমাদের কথা বলার মধ্যে, চলার মধ্যে, বসার মধ্যে সব কিছুর মধ্যেই কমন সেন্সটা চলে আসবে। সো নামের সার্থকতা যদি বলতে হয়, পুরো প্রোগ্রামটা জুড়েই এর সার্থকতা আমরা ধরে রাখার চেষ্টা করব। এনিওয়েজ, আজকে এই অনুষ্ঠানের প্রথম পর্ব। দর্শক, আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ যে এরকম একটি শো নিয়ে আপনাদের উৎসাহে আমি আবার আসতে পেরেছি আপনাদের সামনে। আজকে আমার সাথে যে দুজন অতিথি অত্যন্ত মূল্যবান এ সময়ের, আমি পরিচয় করে দিচ্ছি। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ ভাই, নুসরাত ফারিয়া, কে না চিনে, এই জন্য নো ইন্ট্রোডাকশন। হ্যাঁ, এনিওয়ে আজিজ ভাই, এই মুহূর্তে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপনি হচ্ছেন ন্যাশনাল ভিলেন, বিকজ আপনার সম্পর্কে অনেক অভিযোগ, সবাই শুধু অভিযোগ দিচ্ছে। বিভিন্ন সময় আপনি যে বক্তব্য দিয়েছেন, ফ্রম মাই কোর অফ হার্ট, আমি একজন অভিনেতা হিসেবে এবং একজন চলচ্চিত্র পরিচালক হিসেবে আমি প্রথমে আপনাকে সবাই বাইরে গিয়ে একটু ধন্যবাদ দিতে চাই। এটা লজিকটা আমি বলছি, বিকজ চলচ্চিত্রের একটি দুঃসময়ে আপনি নিজের মুখে বলেছেন আপনার 1000 কোটি টাকার ব্যবসা, যার 3% আপনি ইনভেস্ট করেন ফিল্মে। এই 1000 কোটি টাকার ব্যবসার বাইরে আপনি যে চলচ্চিত্র পরিবারের জন্য এবং চলচ্চিত্রের জন্য যে নিবেদিত প্রাণ হয়ে ঝাঁপ দিয়ে পড়েছেন, এবং আপনার কারণে চলচ্চিত্র যে একটু চাঙ্গা হয়ে উঠছে, হোক তা সমালোচনা, এটার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ। কিন্তু আমি শুধু সারা অনুষ্ঠান জুড়ে আপনাকে ধন্যবাদ দিতে পারবো না, কারণ আপনার বিরুদ্ধে হাজার হাজার অভিযোগ, যেগুলো আপনাকে আমি বলবো এবং আপনাকে খণ্ডাতে হবে। ফারিয়া, তোমাকে দেখলেই তো মনটা ভালো হয়ে যায়, এত সুন্দর তুমি। মানে আমার মন তো আসলে অল্প সময়ের জন্য ভালো হয়, আজিজ ভাইয়ের মন তো নিশ্চয়ই সব সময়ের জন্য ভালো হয়, কারণ বেশি দেখে তোমাকে, নাকি? না, আমাদের খুব কম দেখা হয়। আমাদের প্রায় মোর দেন 1 মান্থ দেখা হয়নি। তুমি Can you imagine? অনেক ধরো সিকিউরড, কারণ হচ্ছে আমরা আগে যখন ছোট ছিলাম বা আমরা বড় হয়েছি যা শুনে, যে নায়িকা হলেই যদি প্রযোজক এত বড় ব্রেক দেয়, প্রযোজকের তার সাথে প্রেম হয়ে যায়। সো আজিজ ভাইয়ের এই ধরনের কোনো সম্ভাবনা নেই, কারণ উনি ম্যারিড এবং খুব হ্যাপিলি ম্যারিড। নট অনলি দ্যাট, আজিজ এবং ভাইয়ের উনিও সাথে তোমাকে ডিস্টার্বও করে না। আমার সো ইটস আজিজ গুড। ভাইয়ের সাথে আমার সম্পর্কটা অন্যরকম একদম। আমি জানি না আপনার মনে আছে কিনা, আমি বলেছিলাম যে হি ইজ লাইক গার্ডিয়ান টু মি ইন মাই লাইফ। তো যার সাথে এরকম রিলেশনশিপ, ইটস ভেরি ডিফিকাল্ট টু হ্যাভ আ অ্যাফেয়ার অর হোয়াটসএভার। এটা আসলে আচ্ছা আজিজ ভাই, আপনি কি মানে এই ধরনের সম্পর্ক কেন করলেন? মানে একটু সুযোগ রাখতেন, একটু সুযোগ রাখতেন, ওটা পবিত্রতম সম্পর্ক আপনাকে। না, এটা মনে করেন এটা মাথায় আসে না, এরকম কিছু আসে না মাথায়। এইটা কি আপনার মাহিয়া মাহির সাথে আসে নাই? না, মাহিয়া মাহির সাথে তো আসছিল, তখন ওটা অন্যরকম ব্যাপার ছিল। কিরকম আসছিল ভাই? হ্যাঁ, কিরকম আসছিল? ওটা ভালো অ্যাফেয়ার ছিল, ফুলি অ্যাফেয়ার ছিল। আপনার সাথে প্রেম ছিল? হ্যাঁ ছিল, ডিপ ডিপ প্রেম ছিল। ডিপ প্রেম ছিল। তো ভাবি আপনাকে এই বিষয়ে কিছু বলে নাই? ওটা তো ঘরের কথা পরে বলবো কেন? তো মাহিয়া মাহিকে আপনি ছেড়ে দিলেন কেন, নাকি মাহিয়া মাহি আপনাকে ছেড়ে দিল? এটা অনেক কথা আছে, যেহেতু আমাদের এটা পার্সোনাল ব্যাপার, এটা আমরা দুজনেই জানি, আর কেউ জানে না। আমরা এখনো কোনো, কিন্তু মাহিয়া মাহির সাথে যে আপনার প্রেম ছিল, এই বিষয়টা কিন্তু আমরা তো সবাই জানি। সবাই জানে? হ্যাঁ, সবাই জানে। এটা আমার It's an ফেসবুক open স্ট্যাটাস, secret. ওপেন সিক্রেট। It's an open এটা ফেসবুক secret. আমার স্ট্যাটাস দেওয়াই আছে, অনেকবার স্ট্যাটাস দিয়েছে। আচ্ছা আচ্ছা, মানে স্ট্যাটাস আপনি নাম উল্লেখ করেন নাই? আপনার না, status আমি নাম অনেক উল্লেখ করা আছে, দেখেছি। নাম উল্লেখ করা আছে। আপনি মাঝে মাঝে স্ট্যাটাস দেন মন খারাপের, মাঝে মাঝে স্ট্যাটাস দেন চলতি পথে কারো কথা মনে হওয়ার। তাহলে সেটা কি মাহিয়া মাহি এখনো? না, সেটা এখন পর্যন্ত আমি চলতি পথে কারণ নিয়ে মন খারাপ এরকম স্ট্যাটাস দিই না। ইউজুয়ালি আমি কবিতা লিখি, কবিতা অথবা গান এগুলি লিখি। এই কবিতা লেখা শুরু করেছেন কি মাহিয়া মাহির সাথে না, প্রেম ওর হওয়ার পর আগে থেকে? থেকে আমি কবিতা লিখি, অনেক আগে? অনেক আগে থেকে। আমি আসলে বেনামে লিখি, আমার অনেক গানই আছে হিট করছে, বাট আমার নিজের নামে জানি না। Yes, he is. ভাইয়া, আমি কি আপনাকে কিছু কোশ্চেন করতে পারবো? মানে অবশ্যই। কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি আমার না। ফারিয়া, তুমি এটার সাথে অ্যাটাচ, তুমি এই বিষয়ে থাকবে। এই প্রশ্নগুলো ফিল্ম রিলেটেড লোকজন আমাদের কাছে পাঠিয়েছেন আপনাদেরকে করার জন্য। সাকিব শুভর পর আর নায়ক দরকার কিনা ইন্ডাস্ট্রিতে? অবশ্যই, অ্যাটলিস্ট 7 থেকে 8 জন নায়ক দরকার। 8 জন, মিনিমাম 8 জন তাহলে দরকার। আপনি বাপ্পিকে, সাইমনকে নায়ক হিসেবে নিয়েছেন, আবার তাদেরকে ছুঁড়েও ফেলে দিয়েছেন, কাজেও নিচ্ছেন না, এখন তারা এস্টাবলিশ করছে। আমি যদি একাই সবাইকে নিয়ে ছবি করি,
আমি নতুন নিয়ে করতে পারছি, অন্য প্রডিউসার তো নতুন নিয়ে করবে না, তারা কি ছবি বানাবে অন্য প্রডিউসার, তাদের সবাইকে ইন্ডাস্ট্রিতে বের করে দেবো, সবাইকে আমি একা দখল করে রাখবো? ভাইয়া এখানে দখল করার বিষয় না, এখানে বিষয় হচ্ছে একজনকে আপনি ব্রেক দিয়েছেন বা দুজনকে, তিনজনকে, 10 জনকে আপনি নতুন ব্রেক দিয়েছেন, এরপরে তাদের ক্যারিয়ারকে চাঙ্গা করা পর্যন্ত তাদের পাশে থাকা তো আপনার হ্যাঁ দরকার। ছিলাম অবশ্যই, ক্যারিয়ার চাঙ্গা ছিলাম করছি। আর আছেন, দুটোর মধ্যে তো পার্থক্য না, আছে। ওদের ক্যারিয়ার তো চাঙ্গা নিয়ে আসছি। বাপ্পির রিমুনারেশন কোথায় নিয়ে গেছে? 10 লাখ টাকা নিয়ে গেছে। যখন সাকিব খান পাইতো 12.5 লাখ টাকা, সেখানে বাপ্পির নিয়ে আসছি 10 লাখ টাকায়। তার ক্যারিয়ার একটা কিন্তু আপনি কি কখনো তাদের আর নেবেন না? নেবো না সেটা বলি নেই, ব্যাটে বলে মিলে চরিত্র অনুযায়ী মিলে ব্যাটার নেবো। বলটা মিলবে কিভাবে? ব্যাটের গল্প, গল্প সিলেকশন আপনি ইজিলি করতে পারেন, আপনার সেই মেধা আছে, আপনার সেই হ্যাঁ না, দায়িত্ব আছে। আমি হিরো চিন্তা করে গল্প সিলেকশন করি, গল্প সিলেকশনটা হিরো চিন্তা করি। কিন্তু আপনার হিরোইন তো শুধু ফারিয়াই থাকে হিরোইন না, আপনার ভুল ধারণা। ম্যাক্সিমাম। একদমই ভুল। না, এখন তো ফারিয়াই আপনার না সাথে না কাজ না না, করছে। আরো অনেক অনেক হিরোইন কাজ কিন্তু করে। হিরোইনের ব্যাপারে যেভাবে প্রাধান্য দিচ্ছেন, হিরোর ব্যাপারে তো ওদেরকে একটু প্রমোট করতে পারেন আপনি। ইমন, কাদেরকে? নীরব, আরো আছে আমাদের যারা এটা hero। আমি সাধারণত নতুন নতুন মুখ নিয়ে কাজ করতে যান। রোশানকে মাত্র লঞ্চ করলাম, আর একটা নতুন মুখ আসবে রিসেন্টলি, এই 2-4 দিনের ভিতরে তো লঞ্চ করে দেবো একটা নতুন মুখ। চ্যালেঞ্জ দিতে ভালোবাসি। সিনেমা হল বাড়বে কিনা, বাড়াবেন কিনা? সিনেমা হল আমি বাড়াচ্ছি। বাড়াচ্ছেন? আমার 12টা ছিল, 15টা হয়ে গেছে। আমি সুযোগ পেলে বাড়াচ্ছি। কয়টা টার্গেট, কয়টা আপনার? 50টা। 50টা, মাশাআল্লাহ। কোন বছরের মধ্যে 50টা হল হবে যা যাবে? এটা কোন বছরে, তো এই বছর হইতে পারে, আর 5 বছর লাগতে পারে। মাহিয়া মাহিকে যেভাবে প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলে দিয়েছেন, নুসরাত ফারিয়ার প্রয়োজন শেষ হলে ছুঁড়ে ফেলে দিবেন কিনা কোশ্চেন। এটা জাজের জন্য আমি এটা প্রাউড বলবো না, এটা কমন। আমি নতুন না একটা নিয়ে কাজ করতে পারি, হ্যাঁ। সো কাউকে যে আমার প্রয়োজন, নট নেসেসারি মাহিয়া যখন প্রয়োজন না, মাহি ছাড়া তো আমার জাজ চলছে, ফারিয়া ছাড়া জাজ চলবে তার নিজের গতিতে। এটা পলিসিতে জাজ চলে, এটা ব্যবসায়িক গতিতে জাজ চলে, জাজ ইমোশনে চলে না। যাদের একটা পলিসি আছে। জাজের কর্ণধার মাহিয়া মাহির সাথে প্রেমে জড়িয়ে যাওয়ার পরও বলছেন জাজ ইমোশনে চলে না। না, যা আব্দুল আজিজ এক জিনিস আর জাজ আলাদা জিনিস, দুটো দুই জিনিস। কি ছবি বানাবো, এখানে যারা আমাদের এখানে ক্রিয়েটিভ লোক আছে, তারা সবাই মিলে কে হিরো হবে কি হিরোইন হবে না, তারা একটা ডিসিশন, সবাই মিলে একটা ডিসিশন করি। একটা গল্প নিয়ে আমরা 6 মাস চিন্তা করি। আপনি যে মনে করেন কালকে যে ছবিটা আরম্ভ করব, এটার কাজ আরম্ভ করি 6 মাস আগে থেকে। একটু ফারিয়ার কাছে যাই। ফারিয়া, মোটামুটি তুমি যেই ব্যানারে কাজ করছো, ওনারা তো যথেষ্ট দেখা যাচ্ছে যে ইমোশনের ঘাটতি আছে। আমরা তো মনে করেছিলাম ইমোশনাল আছেন, বেশ কিছু ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, কিন্তু ওনারা তো একদম 100% ব্যবসায়ী। সেক্ষেত্রে তোমার তো আসলে যোগ্যতার বলেই টিকে থাকতে হবে, এবং তুমি কতদিন টিকে থাকতে পারবা বলে তুমি মনে করছো এখানে? এটা উনি যখন এটা বলেছেন যে ইমোশন নেই, আসলে ইমোশন থাকাটা কিন্তু উচিত না। যদি ইমোশন থাকে আমি কাজ করতে পারবো না, অ্যান্ড ইটস ভেরি সিম্পল। তো আই এম হ্যাপি যে আমার ট্যালেন্টের কারণেই দে আর কাস্টিং মি, এবং আমি যখন এখান থেকে বের হয়ে যাব। ট্যালেন্টের কারণে কিন্তু মাহিয়া মাহিকেও কাস্টিং করা হয়েছিল। এনিওয়ে, আমরা ফিরে আসছি দর্শক, আমরা একটা বিরতির পর আবার আপনাদের কাছে ফিরে আসছি। ওয়েলকাম ব্যাক দর্শক, কমন সেন্সের সেটে আপনাদের আবার ওয়েলকাম। ফারিয়ার কাছে ছিলাম। ফারিয়া, মাহিয়া মাহিকে তো একই যোগ্যতায় কাস্ট করা হয়েছিল, সো মাহিয়া মাহির সাথে তোমার আলাদা পার্থক্য কি বা তোমার স্পেশালিটিটা কি? তার সাথে প্রথমত আমার কম্পারিজনই হয় না। আমি সবসময় একটা উদাহরণ বলি যে কারণ তুমি অনেক ভালো, তার চেয়ে না, সুন্দর অনেক। সমকক্ষে সবার সাথে উদাহরণ, এখন ক্লাস 5 এর একটা বাচ্চা যদি ক্লাস 10 এর একটা বাচ্চার সাথে কম্পারিজন হয়, এটা তো হলো না, বিকজ সে 5 বছর এগিয়ে আছে মেধায়, আর আমি 5 বছর পিছিয়ে আছি। শি কেম ইন ইন্ডাস্ট্রি বিফোর মি, শি নো অ্যাবাউট ইট মোর। সো তার সাথে আমার কম্পারিজন হওয়াটা অযৌক্তিক প্রথমত, এবং দ্বিতীয়ত হচ্ছে গিয়ে সে তার যোগ্যতার কারণে স্টিল শি এক্সিস্ট ইন দ্য ইন্ডাস্ট্রি। অ্যান্ড যেটা আমি বললাম যে ইমোশন যদি কাজ করে, আমি যদি অ্যাটাচড হয়ে যাই জ্যাজের সাথে অনেক বেশি ইমোশনালি, তখন আমি হয়তো বা জ্যাজ থেকে বেরো যে বাইরে কাজ করতে পারবো না, তখন আমার মনে হবে আমার জ্যাজ কোথায়। সো ওয়েন উই আর ওয়ার্কিং, ইট ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ নিড টু বি প্রফেশনাল ইন ইয়োর জোন। তোমাকে একটি ব্যাপার তোমাকে ক্লিয়ার করতে হবে। জ্যাজ বলছে যে তারা নতুনদের সুযোগ দিয়ে থাকে। একদম। তুমি নতুন হিসেবে যথেষ্ট সুযোগ পেয়েছো, এক পর্যায়ে তুমি পুরান হয়ে যাবে, এবং তোমার পরিবর্তে জ্যাজের নতুন মেয়ে আসতেও পারে। কিন্তু এখনই আসছে। এখন ইন্ডাস্ট্রিতে দুই ভাগ হয়ে গেছে, একটি হচ্ছে জ্যাজ, একটি হচ্ছে আদার অফ দ্য পিপলস। এখন তুমি এখানে অবস্থান করে এখান থেকে যখন তুমি ছিটকে পড়বে, তখন কি অন্য জায়গায় গিয়ে তুমি এই ইমেজ, এই মার্কেট হিট ধরে রাখতে পারবে? তোমার কি মনে হয়? প্রথমত আমার কাছে একটা জিনিস মনে হয় যে ফার্স্টে যে আপনি বললেন যে আরও নায়িকা বা নতুনদের কথা, আমি থাকাকালীন জ্যাজে আরও 3 জন নতুন নায়িকার লঞ্চ হয়েছে, এবং আমার সাথেই একজন লঞ্চ হয়েছে, বাকি আরও 2 জন লঞ্চ হয়েছে। তারাও কিন্তু রিপিটিভলি কাজ করছে, বিকজ আমার পক্ষে 12 মাসে 12টা ফিল্ম করা সম্ভব না, এবং আই ওয়ান্ট টু ডু ফিল্মস যেগুলো আমার কাছে মনে হয় আই ক্যান ডু ইট।
নাম্বার 1 নাম্বার 2 ইজ অবশ্যই পুরনো হয়ে যাব এই কথা চিন্তা করে উপস্থাপনা করে সিনেমায় জাম্প করেছি সো দের ইজ অলওয়েজ আ ব্যাকআপ প্ল্যান ইন মাই হ্যাড বাট হ্যাঁ যারা এখন জ্যাজের এগেইনস্টে চলে গেছে বা যারা বলছে যে হ্যাঁ জ্যাজ দিস এন্ড দ্যাট ব্লা 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 আই থিঙ্ক উই অল আর ইন আ সেম ফ্যামিলি কেউ বড় ভাই কেউ ছোটো ভাই উই আর জাস্ট হ্যাভিং আ ফাইট I think after some time যখন গভর্নমেন্টে সব কিছু সলভ করে দেবে উই উইল বি ইন আ সেম প্যাথ বিকজ উই আর মেকিং ফিল্মস এবং দর্শক আমাদের দেখতে আসবে এবং জাজের সাথে আমার একটা 5 বছরের কন্ট্রাক্ট আছে সেটা আরও 3 বছর আছে 3 বছরে অনেক কিছু হতে পারে চড়াই উতরাই হতে পারে আমিও অনেক ডিসিশন নেব আমার সাথে চলেও যেতে পারে এক্স্যাক্টলি ভাই নুসরাত ফারিয়া বলছিল একবার যে সে জাজের সাথে তার কন্ট্রাক্টটা এমন যে সে কোনো যদি টক শোতেও আসে সেখানে আপনার পারমিশন নিতে হয় সে যা ইনকাম করে সেটারও একটা পার্সেন্টেজ আপনাকে দিতে হয় মানে আপনি এত টাকার মালিক হয়ে এত নিঠুর একটা কন্ট্রাক্ট কেন করলেন এটা আমি অনেক টাকার মালিক অন্য জায়গায় জাজে না এটা কি কেটে রাখেন ভ্যাট হিসাবে কেটে রাখে না এটা ওটা ম্যানেজার হিসেবে কাজ করে ধরেন আমার বাচ্চার বার্থডেতে গেল একটা গিফট করবে সেটার অর্ধেক টাকা কি আপনি দিয়ে দিবেন ও একটা ফিক্সড একটা টাকা পাবে মাসে একটা ফিক্সড টাকা হ্যান্ডসাম একটা টাকা পাবে তারপর বাইরে যা কাজ করবে রিমুনারেশন একটা শেয়ারিং 50-50 হবে তো ওর খরচটা তো 50-50 করছেন না একটা ফিক্সড অ্যামাউন্ট দিয়ে দিচ্ছেন মাসে মাসে হ্যাঁ তো সেটাতে কি তুমি কমফোর্টেবল একটা আর্টিস্ট হিসেবে তোমার গ্যাস অনেক টাকা দেয় which you can't even imagine so সেটা কি রকম তুমি বলো না এটা বলা যাবে এটা বলা যাবে সেটা কি মাহিয়া মাহির থেকে বেশি ওই এইসব কম্পেয়ারে যাব কেন ট্যালেন্টদেরকে গুরুত্ব দিচ্ছেন না কেন ফারিয়া জলি নিয়ে ব্যস্ত আপনি অথচ আঁচলের মতো ভালো প্রতিভা বসে আছে ইটস কোশ্চেন ফ্রম আদার সাইড এটার উত্তর কি তে এখন আমার যে ডিরেক্টর আছে ইন্ডাস্ট্রি আছে উনারা মনে করতেছে হয়তো ফারিয়া অত নতুন একটা মেয়ে ভালো করবে ক্রিয়েটিভ টিমটা মনে করতেছে যাকে ভালো মনকে তাকে নিয়ে করতেছে হয়তো একসঙ্গে করবে আঁচলকে নিয়েও যৌথ প্রযোজনার সিনেমা আপাতত স্থগিত হওয়ায় জাজ কি কিছুটা দুর্বল হয়ে পড়লো মনে হচ্ছে নতুন সিনেমা ঘোষণা দিচ্ছে না কেন চাইলে তো দেশি লোকাল প্রোডাকশন করতে পারে আচ্ছা সবাই মনে করে জাজ জয়েন্ট ভেঞ্চার ছাড়া করে না যাদের যে কোনো ছবি দেখলে হয়তো জয়েন্ট ভেঞ্চার মনে করে আসলে কথাটা ঠিক না জাজ এই পর্যন্ত 19টা লোকাল প্রোডাকশন করছে আর জয়েন্ট ভেঞ্চার করছে অনলি 13টা এই বছরে জাজ 5টা ছবি রিলিজ করেছে 5টার ভিতর 3টে হলো লোকাল প্রোডাকশন আর 2টো হলো জয়েন্ট ভেঞ্চার সো আমাদের বেশিরভাগ ছবি কিন্তু লোকাল থাকে আর লোকাল ছবি আবার যে বললাম আমরা কাজ করতেছি ঘোষণা এসে এত ঘোষণা দেওয়ার তো কিছু নাই আমরা কাজ করবো ছবি রিলিজের আগে যে আমার পাশান ছবিটা রেডি হয়ে গেছে আমি পোস্টার কিছু ছাড়ছি প্রমোশনে গেছে যাইনি একটা আজ যে মানুষ যেদিন শুটিং আরম্ভ করে সেই দিন থেকে সেলফি দেওয়া এই দেওয়া ওই দেওয়া পোস্টার ছাড়া ইট ইজ নট গুড এত ঘোষণা কিপ কোয়াইট এটা তো একটা পাবলিসিটি নো ইজ দ্য রং পাবলিসিটি আপনি কি রাইট পাবলিসিটি কি মনে করছেন রাইট পাবলিসিটি আপনার ছবি রিলিজটা প্ল্যানটা ঠিক হবে আমি এত তারিখে ছবি রিলিজ করব তারপর ব্যাক ক্যালকুলেশন করবেন আমি কিভাবে করব হয়তো 1.5 মাস আগে থেকে অথবা 1 মাস আগে থেকে আপনি মনে করছেন প্রথম দিন থেকে এই ছবির মহরত সেলফি ছবি নিয়ে আলোচনা এগুলো ঠিক না ছবি এটা হয়তো একটা মহরত করলেন জানাইলাম আমার মহরত হচ্ছে আমি ছবি বানাচ্ছি দ্যাটস অল আফটার দ্যাট নো মোর নিউজ এটা এই পলিসি হওয়া উচিত আচ্ছা নতুন নীতিমালা পাওয়ার পর জাজ কি সেটা মেনে সিনেমা নির্মাণ করবে নাকি আবারও উল্টাপাল্টা করবে মানে আগে তো তাদের কিছু সিনেমার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে আর জাজ বরাবরই মুচলেকা দেয় কিন্তু মুচলেকা মানে না সেক্ষেত্রে কি বারবারই তারা এই ধরনের ঘটনা ঘটাবে এটা এখানে কিছু ব্যাপার হলো যেমন নবাব ছবির কথা আমি এক্সাম্পল দেখি ধরি 2টা হিরোইন ছিল আর একটা যে হিরোইন ছিল সবাই ইন্ডিয়ান মনে করছে মেয়েটাকে কিন্তু মেয়েটার নাম মেঘলা মুক্তা মিরপুরে বাসা সে একজন মডেল খুব ভালো অ্যাক্টিং করছে নতুন হাইট নিয়ে আসছি তারপর নতুন কাউকে নিলেই মনে করছে সে ইন্ডিয়ান জয়েন্ট ভেঞ্চার যে সমস্যাটা আমি পড়তেছি আপনি বুঝতে পারলেন ব্যাপারটা আর একটা ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টার নায়ক বাংলাদেশে 2 নায়িকার 1 নায়িকা বাংলাদেশের কিন্তু সবাই তার ইন্ডিয়ান ধরে নিচ্ছে এবং প্রিভিউ কমিটির লোক তার ইন্ডিয়ান মনে করছে তারপর যেমন অমিত হাসানের যে বোন ওই মেয়েটা কিন্তু বাংলাদেশের একটা মেয়ে যে অভিযোগটা আপনার বিরুদ্ধে যে শিল্পীর সমতা না রাখা তাহলে আপনি যদি এতগুলো আর্টিস্টকে বলছেন যারা ইন্ডিয়ান মনে করে আমরা কনফিউজড হচ্ছি আপনি যদি এটাকে একটু ক্লিয়ার করে দিতেন তাহলে কোথা ক্লিয়ার করব আর যারা কনফিউজড হচ্ছে না আমি হ্যাঁ একটা স্ট্যাটাস দিলে যারা কনফিউজ হচ্ছে হোক এখন আমাদের আরো অনেক কাজ আছে সামনে নতুন প্রোডাকশনে যাচ্ছি নতুন কাজ করছি এইটা নিয়ে আমি বসে থেকে আমি আগে আপনাদের সামনে দিকে চিন্তা করতে হবে আমি তখন এইটা নিয়ে মানুষের কনফিউশন দূর করব না আমি আরেকটা প্রোডাকশন করব আপনার মুচলেকা দেবার ব্যাপারটা আপনি কিছু বললেন না না মুচলেকা দেন আবার না প্রায় কোনো মুচলেকা না আমি কখনোই মুচলেকা দেইনি
তবে এইখানে গুলজার সাহেব বলছিল যে আমরা আগের বার আটকাইছি, এখন হ্যাঁ বুঝতে পারছি, এখন যে আমরা ছাড়বো আমাদের তো একটা কিছু বলতে হবে, তা আগের বার কেন আটকাইছি। তা আপনি লেখেন ভবিষ্যতে বাংলাদেশি শিল্পীদের ডিউরেশন বেশি থাকবে, এইটাতে বাংলাদেশ শিল্পীদের শিল্পী সংখ্যক আছে কিন্তু ডিউরেশন বেশি থাকবে। এটা আমি বলছি ডিউরেশন ওরা যেভাবে যা চাইছে সেভাবে লিখে দিচ্ছি। যে অভিযোগগুলোর কারণে যৌথ প্রযোজনা সিনেমা নিয়ে সমস্যা তৈরি হচ্ছে, সেই অভিযোগগুলোর সমাধান করা তো আপনার জন্য খুব কঠিন কিছু না বলে মনে হয় আমার। না, সো আপনি যদি একটু শিল্পীদের প্রতি বা আমাদের ইন্ডাস্ট্রির প্রতি যদি আপনি একটু সহনীয় হয়ে আসলে সুন্দর করে বুঝিয়ে বলেন, এই তাহলে তো জিনিসটা সমাধান আপনারা হয়ে যায়। মিস করতেছেন। যেমন দেখেন আমার একটা ছবি নিয়তি, হুম, ডিরেক্টর, হিরো, হিরোইন সবই বাংলাদেশে, 100% শুটিং হয়েছে বাংলাদেশের। অঙ্গার 4টা মাত্র ইন্ডিয়ান, আর বাকি 40 জন আর্টিস্ট ছিল বাংলাদেশের। নিয়তিতে 3টা আর্টিস্ট ছিল ইন্ডিয়ান, আর বাকি সব ছিল বাংলাদেশের। তারপর আপনার রক্ত, হিরো, হিরোইন, ডিরেক্টর সব, ক্যামেরাম্যান সবই বাংলাদেশের, সব শুটিং হয়েছে বাংলাদেশের। ইন্ডিয়াতে 3-4 জন লোক কাজ করছে। তার মানে কি এটা তো যৌথ প্রতারণা। আমি ইন্ডিয়াতে লোক নিই ঠিক মতন, কিন্তু ইন্ডিয়ান এটা ধরে না। ইন্ডিয়াতে কজন আর্টিস্ট কি কাজ করলো ওদের কোনো ব্যাপারই নেই, এটা মাথা ব্যথা এটা নেই। আমাদের দেশে যেহেতু এবং ধরা কিন্তু হচ্ছে, এখন যে ব্যাপারটা হচ্ছে অনেক সময় মনে করেন গল্প, অঙ্গারের গল্পটা ছিল আমার বান্দরবনে, নিয়তির গল্প ছিল ঢাকা শহর বেস। ওকে, সো গল্প যেখানে লোকেশন থাকবে সেই দেশে একটা প্রাধান্য থেকেই যায়। কারণ আমি নিশ্চয়ই ফাইটার নিয়ে ইন্ডিয়াতে নিয়ে যাবো কিন্তু না। আপনার ছবির ইন্ডিয়াতে পোস্টারে আপনার যৌথ প্রযোজনা বা আপনার নাম ছিল না, এটা কেন? এটা তো অসম্মান হলো আপনার। কোনটা? এখানে ইউজুয়ালি দেখবেন ছোটগ্রাফ পোস্টার থাকে অ্যাজ, কিন্তু সেই পোস্টারটা আপনার যে নাম ছিল না সেটা কিন্তু ফেসবুকে আমার নাম লেখা থাকে, ডিরেক্টর হিসেবে নাম থাকে না, কিন্তু প্রোডিউসারের যাদের নামটা থাকে। কেন ডিরেক্টর হিসেবে থাকবে না? যদি এই দেশে থাকে সেই দেশে থাকবে না কেন? ওই দেশে ওদের দে নট রিকোয়ার্ড। আমিও তো ইন্ডিয়ান ডিরেক্টর নাম দিতে চাই না, কিন্তু ডিরেক্টর সমিতি বলে দিতে হবে, ল বলে দিতে হবে, আমি দিতে চাচ্ছি সেটা না। যদি লই থাকে তাহলে তো আপনার নামটা থাকা উচিত ছিল। না, ওদের ওই ল নেই। আমাদের সেন্টিমেন্টে তো লাগে আপনার নাম না থাকে। হ্যাঁ, নাম না দিলে তো কিছু করে না। আমি যে ওদের নাম দিই না অনেক সময়, প্রোডিউসারের নাম, ওদের তাহলে প্রোডিউসারের আপনি নাম দিই না। দিবেনই না, অনেক সময় না, তাহলে তো আপনার দেওয়াই উচিত। আমি দেবো না, কিন্তু না দিলে তো এটা সমস্যা। আবার দেন নেই, না, দেই নেই আপনি কেন? বলবেন যে আপনার নাম যেহেতু ওরা ইউজ করে না আমি তাদের নাম দিলাম না। এটা আরো একটা সমস্যা আছে। হ্যাঁ, সমস্যাটা যে একটা আইন করে রাখলো, দুই দেশেতে ডিরেক্টর নিতে হবে, এই নিতে হবে, ওই নিতে হবে, ডিরেক্টর সমিতি অ্যালাউ করে না। তো একটা ছবিতে 2টা ডিরেক্টর থাকা উচিত না। আচ্ছা, আব্দুল আজিজ, একটা ভাত দুইজন কিভাবে রান্না করে? আচ্ছা প্রশ্নটা ফারিয়ার কাছে। আব্দুল আজিজ কি ডিরেক্টর? উনি ডিরেক্টর, ক্রিয়েটিভ ডিরেক্টর, হি ইজ আ প্রোডিউসার, No, হি ইজ আ আমার কাস্টিং প্রশ্ন হচ্ছে ডিরেক্টর, হি ইজ আব্দুল আজিজ কি এভরিথিং। ডিরেক্টর নাকি খালি নামই যায় ডিরেক্টর হিসেবে, উনি ডিরেকশন দেন হি না? ইজ এভরিথিং ইন আ ফিল্ম। আপনি কি ফ্রেম টু ফ্রেম ডিরেকশন দেন? ফ্রেম টু ফ্রেম সব দিই না, কিছু কিছু জায়গায় দেই, হ্যাঁ, যখন বাট আমরা আমি দিতে mostly চাই না। কাজ করি। আই ডোন্ট ওয়ান্ট টু গিভ, ইট ইজ কিন্তু দ্য তাহলে ফোর্স বাই মি, পরিচালক হিসেবে আপনার নাম বিকজ যাওয়াটা ইট কি? ইজ ফোর্স বাই ফোর্স আমার নামটা আসতেছে। এখন আপনি পরিচালক না হয়েও আপনার নাম সমাদৃত হচ্ছে সারা দেশে, আর যারা স্বনামধন্য পরিচালক তারা ছবি পাচ্ছে না। হ্যাঁ, আই ডোন্ট ওয়ান্ট টু গিভ মাই নেম, বাট আই এম দ্য প্রেশার ফর গিভ মাই নেম। কে প্রেসার দেয় আপনাকে? ডিরেক্টর সমিতি, পরিচালক সমিতি আপনাকে নাম দেওয়ার প্রেসার দেয়? হ্যাঁ, pressure পরিচালক না হওয়া সত্ত্বেও আপনি সেই একজন অর্থে- পরিচালকের নাম দিতে হবে, না দিলে হয়। ইন্ডিয়ান একজন ডিরেক্টর, কই ইন্ডিয়াতে এই প্রবলেমটা করে না। জাকির হোসেন রাজু যখন ডিরেকশন দিচ্ছে, ইন্ডিয়াতে বলে নেই যে আরেকজন ডিরেক্টরের নাম দাও। যখন ওয়াজিদ আলী সুমন ডিরেকশন দিচ্ছে, তখন ইন্ডিয়াতে বলে নেই যে আরেকজন ডিরেক্টরের নাম দাও। এনিওয়ে, লটস অফ কোশ্চেন। আজিজ ভাই, এই কোশ্চেন শুনে দেখে আমারই মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি মোবাইলের কোশ্চেন আপনাকে আস্ক করা বাদ দিলাম, মোবাইল আমি অফ করলাম, আমি পার্সোনালি আপনাকে জিজ্ঞেস করা শুরু করি কথাবার্তা। ফারিয়া, হাউ ইজ লাইফ? মাই লাইফ ইজ গুড। আমি আপনাদের দুজনে ক্যাটস এন্ড ডগ দেখছিলাম, আই ওয়াজ এনজয়িং। না, তোমার জীবন কেমন? তোমার জীবন তো এখন অনেক রঙিন। আমার জীবন অনেক রঙিন, তো সিনেমাতে আসার পর থেকেই রঙিন। একটি ব্যাপার সবাই আমাকে বলল যে তুমি বাংলাদেশের একটি মেয়ে হয়ে বাংলাদেশের কালচারের সাথে যায় না এরকম পোশাকে তুমি আজিজ ভাইয়ের ছবিতে এত খোলামেলা ভাবে, সেটা আচ্ছা, আবার আল্লাহ মেহেরবান। এটা প্রশ্নটা আমি বলি, উত্তরটা আমি দেবো। উত্তর আপনি আচ্ছা, উত্তর আবার- উনি দিবেন আবার কিনা এরকম- সেটা ফারিয়ার থেকে পারমিশন নিয়ে নেন। আচ্ছা, Of আমি course, উত্তরটা আমি দিই। অবশ্যই। আমার রঙিন ছবিতে এরকম ড্রেস ছিল। ওকে ভাই, আপনার উত্তরটা শোনার আগে একটা ব্রেক। দর্শক, ছোট্ট একটা ব্রেক, থাকুন আমাদের সাথে, জমজমাট আলোচনা কমন সেন্সে ফিরে আসছি ছোট্ট একটা ব্রেকের পর। ওয়েলকাম ব্যাক ইন কমন সেন্স। আমরা ছিলাম আজিজ ভাইয়ের কাছে। আজিজ ভাই, আপনি ফারিয়ার প্রশ্ন কেড়ে নিলেন উত্তর দেওয়ার জন্য, কিন্তু এর আগে আমার একটা প্রশ্ন, এভাবে কি সব কিছু কেড়ে নেন না নাকি না, তার কাছ কেড়ে থেকে? নিয়ে যেটা দরকার সেটা কেড়ে নিতে হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মনে হয় আমি উত্তরটা ভালো দিতে পারবো, আমার মনে হচ্ছে। আচ্ছা, আমার প্রথম ছবিতে ভালোবাসার রং দেখেন, মানে আইটেম সং ছিল, এরকমই ড্রেস ছিল।
অগ্নিতে মাহি পড়ছে এই ড্রেস, রক্ততে ডানা কাটা পরি একই রকম ছোটখাটো ড্রেস ছিল, এরকম আইটেম সং। আপনি ছোটখাটো ড্রেস কেন নায়িকাদের পরাচ্ছেন? নায়িকা না, এটা আইটেম সং, এটা সিচুয়েশন ডিমান্ড। আইটেম সং এ যখন যাবে তখন তো বোরখা পরে আইটেম সং করবে না, বাট আইটেম সং এ ড্রেস আমাদের কালচারকে আপনি একটু না মাথায় না রাখবেন না, না? এটা সারা হয়ে আসতেছে, তাহলে এটা তো ছোটবেলা থেকে আসছে, আইটেম সং এইভাবেই হবে। আচ্ছা, কিন্তু কমপ্লেন্ট হচ্ছে আল্লাহ মেহেরবান, আল্লাহ কথাটার সাথে এটা আমাদের এটা ভুল। সেনসিটিভ, হ্যাঁ, এটা আমাদের ভুল হয়েছে, কিংবা যে ড্রেস ডিজাইনার ভুল করছে অথবা লিরিক্সিস্ট ভুল করছে, কারণ লিরিক্স আর ড্রেস ডিজাইনার একসাথে বসেনি। ড্রেস ডিজাইনার ওর মতো করে প্রশ্নটা হয় সেখানেই, যেখানে আপনারা একটি ছবি নির্মাণের 6 মাস আগে থেকে প্রস্তুতি নেন, সেখানে আপনাদের ভুলটা আমাদের চোখে বেশি পড়ে। হ্যাঁ, এই জায়গাটা আমাদের একটা ভুল হয়ে গেছে, পরে আমরা জিনিসটা ঠিক করে দিছি, আল্লাহ মেহেরবান বাদ দিয়ে দিছি, ইয়ারা মেহেরবান করে দিছি। মিডিয়াতে আপনার পরিচয় বা আবির্ভাবটা যেভাবে হয়েছিল সেটা শাকিব খানের সাথে একটা গন্ডগোলকে কেন্দ্র করে, এবং আপনার সেই গন্ডগোলটার কারণে অনেকদিন চলচ্চিত্রের শুটিং বন্ধ ছিল এফডিসিতে। সেই শাকিব খানকে সাথে আপনার আতাত হয়ে গেছে এবং আপনারা একসাথে ছবি করছেন, রেস্ট অফ দ্য পিপল তারা পড়ে আছে। তো এটা কেন? এটা কি শুধুমাত্র আপনার ব্যবসা, আপনি কি শুধু একজন সাকিব ব্যবসায়ী খানের হিসেবে সাথে দেখছেন? আপনি পরে আছে বলতে ভুল করে, আমি বছর 10 থেকে 12টা ছবি বানাই। সাকিব খানকে নিয়ে গত বছর একটাই ছবি করছি, শিকারি। এই বছর একটাই ছবি করছি, শিকারির মতো একটা ছবি তো যথেষ্ট। না এই বছর একটাই ছবি করছি, সেটা হলো গিয়া আপনার নবাব। নবাব সো বছরে আমি তো সাকিব খানের সাথে একটা বেশি ছবি করি না। শাকিব খানকে নাম ভূমিকায় রেখে শিকারি বানাচ্ছে, নবাব বানাচ্ছে, তোমাকে নাম ভূমিকায় রেখে তো আজিজ ভাই কোনো ছবি করলো না। আবার বলছে শাকিব ভাই খুবই, আজিজ ভাই বলছে যে তারা খুবই প্রফেশনাল, তারা বেসিক্যালি ব্যবসায়িকভাবে খুবই হিসাবি, রুট, তারা ইমোশনকে ব্যবসাকে আলাদা রাখে, তাদের ডিপার্টমেন্ট সিদ্ধান্ত নেয় কে নায়িকা থাকবে কে নায়ক থাকবে। তুমি কি প্রায়োরিটি পেলা? এটা উনি উত্তর ভালো দিবে। এটা ইন্ডাস্ট্রি সবসময় হিরো বেস হবে, কেন হিরো বেস হবে? না ইন্ডাস্ট্রি সারা কাজের বেটি রহিমা সুপারহিট ছবি, না, না, শাবানা ম্যাডাম কাজ আপনি করেছিল। বোম্বেতে দেখেন ইন্ডাস্ট্রি ডমিনেট করছে 3 খান, কোনো নায়িকা আর কিন্তু নাই। তাই বলে বাংলাদেশে কিন্তু সেটা হবে বলে আমি মনে করি না না, বাংলাদেশে ইন্ডাস্ট্রি, ওয়ার্ল্ড ওয়াইড ইন্ডাস্ট্রি ইউজুয়ালি ডমিনেট করে হিরো হয়ে, এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা বেসিক থিং। যে কারণে আপনি এইটার থেকে আর চেঞ্জ আনবেন না। কোনটা না, আমি চেঞ্জ আনছি না, আমি কিন্তু আপনি কথা দেন ফারিয়াকে নাম ভূমিকায় রেখে একটি ছবি না, বানাবেন। এটা হইতেই পারে, এটা গল্প এরকম, এটা প্রেমী নামটা ওর ছিল না, কিন্তু ওর উপর তো গল্পটা ছিল। গল্প ওর উপর থাকবে, একটা নায়িকা গল্পের উপর থাকতে পারে, কিন্তু নাম ভূমিকায় বস্তির রানী সুরাইয়া পপি যেমন হ্যাঁ, ছিল আমরা করছি এরকম ও যদি অনেক স্বাদের ময়না গুলশানের করছি, রানী অগ্নি ফারিয়া হয় করছি। তাহলে সমস্যা কি? এটা হয়তো যাবে কখনো, গল্পর ভিতরে আছে নামটা প্রেমী, সুন্দর লাগছে নামটা দিছি, হয়তো ওটা ফারিয়ার নামটা। জয় ভাই আমাকে এখনই ইন্ডাস্ট্রি থেকে বের করে দিতে ফারিয়া। চায়, সেজন্য আমার নামে সিনেমা বানিয়ে ফেলবে। ফারিয়া কেন? তোমাকে আমি তো তোমার পক্ষে কথা বললাম যে তোমার নামে ছবি হলে I have a long way to go, আমরা slowly কাজ করব। নামটা হবে ওর নামে, আসবে ওজন আরো ম্যাচিউরড হবে। এক্স্যাক্টলি। মাহির নামে আমরা ছবি করছি। সাকিব খানের সাথে তোমার তো এখন পর্যন্ত কোনো ছবি হয়নি, কিন্তু সাকিব খান ফারিয়া জুটি যদি হয়, তুমি সেটাকে কিভাবে, তুমি সেই জুটির অপেক্ষায় কি আছো, নাকি জিৎ ফারিয়া বা অঙ্কুশ ফারিয়া কিংবা ওম ফারিয়া যাদের সাথে তুমি কলকাতার নায়কদের সাথে করো? আম লুকিং ফরওয়ার্ড, আমি সবার সাথেই কাজ করতে ওপেন, এমন কোনো বাধা মানে ওরকম কোনো রেস্ট্রিকশনস নেই। তোমার সবার সাথে কাজ করতে কোনো হ্যাঁ সমস্যা হ্যাঁ, নেই? একদম একদম, আই উইল ওয়ার্ক উইথ এভরিওয়ান, ওয়াই নট। সবার সাথে মাত্র আমার সেকেন্ড ইয়ার, আমার মাত্র 6টা ফিল্ম শেষ করেছি, আরও সবার কাছ থেকে অফার আসলে ভালো গল্প, অফকোর্স ওয়াই নট। জাজের কোন কোয়ালিটিটা তোমাকে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করে, বা আজিজ ভাইয়ের কোন কোয়ালিটিটা, আজিজ ভাই বলতে আমি জাজই বোঝাচ্ছি, যে জাজের কোন কোয়ালিটিটা তোমাকে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করে? দে আর এক্সট্রিমলি কমিটেড, ডাজ নট ম্যাটার। যেমন আমি 2 বছর কাজ করেছি, আমি বলতে পারবো যেই দিনে আমি সাইন করেছি সেই দিনে আমার মনে আছে, তখন আমি একটা টেলিভিশনে একটা উপস্থাপনা করতাম। তো দ্য ডে আই সাইন্ড যে আমি আপনার সাথে 5 বছরের চুক্তিতে গিয়েছি, সেদিন আমাকে মনে আছে আজকে বলেছিল যে যান আপনি ওই শোটা ছেড়ে দিয়ে আসেন। সো জাস্ট দ্য বেসিস অফ ইজ ওয়ান ওয়ার্ড, আমি ওই একটা বড় টেলিভিশন চ্যানেলের শোটা ছেড়ে দিয়ে এসেছি, এবং আই এম স্টিল নট ইন গুড টার্মস উইথ দ্যাট টিভি চ্যানেল। জাজের কোন বিষয়টা তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়? এই কথাটা খুব সুন্দর করে সরাসরি বলবা, খুশি করার জন্য না, কষ্ট দেওয়ার জন্য না, যেটা সত্যি সেটা বলবা। Sometimes it's important যে একটু ইমোশনাল হওয়াটা, because we are artists, end of the day we are emotion too. ইমোশনাল তুমি হও না হ্যাঁ, of জাজ course. হয়? না মানে জাজ ইমোশন নেই, জাজ ইটস আ কোম্পানি, জাজ ক্যান নট হ্যাভ আ ইমোশন, সেই- ক্যান নট হ্যাভ সেজন্যই তুমি কষ্ট পাও। ইমোশনটা বড়, আপনাদের প্রেম ভালোবাসার ইমোশন না। না। ও মনে করে 2 জন লোক দেওয়া উচিত ছিল, আমি হয়তো 1 জন লোক দিছি, এটা তার কথা ইমোশনালি ও মনে এটা কি করে। আপনি But ইচ্ছা it's a- করি তার ভিতর No, এই no, ইমোশনগুলি no. কাজ করার জন্য করেন? আপনি না, তো চাইলে আমি- 5টা লোক দিতে পারেন না, ভাই। 5টা লোক দিলে আরো 5 লাখ টাকা খরচ বেড়ে যাবে, যদি দিই না। আপনার মতো মানুষ যদি এই কথা বলে সেটা তো মানায় টাকা না। টাকা আমার জন্য, আমি তো একটা ছবির বাজেট আছে। আমি যেটা বুঝতেছি যে আপনি কমপ্লিটলি ইজ এ রিয়েল বিজনেসম্যান, আপনি এখানে ব্যবসাটা প্রপারলি করছেন, ব্যবসার আইন কানুন মেনে উনি ব্যবসাটা করছে, ইটস ভেরি গুড। একজন ব্যবসায়ী
ব্যবসাটাকেই প্রাধান্য দেবে, এটাই স্বাভাবিক। কিন্তু বর্তমানে আমাদের ইমোশনালি করলে তো ইন্ডাস্ট্রি চলবে না, ইন্ডাস্ট্রি না সরি কোম্পানি চলবে না, কোম্পানি চলবে না। কিন্তু আপনি মানে ফসকে গিয়ে আপনি ইন্ডাস্ট্রির কথাটা বলে ফেলেছেন। যেটা আমি বলি যে জাজ যেদিন বন্ধ করে দেবে সেদিন ইন্ডাস্ট্রি, এই মুহূর্তে যদি এরকম জাজের মতো আরেকজন না আইসা দাঁড়ায় তাহলে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। জাজ বন্ধ হয়ে গেলে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। এত বছরের ঐতিহ্যপূর্ণ বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে। আপনি একদম বুকে হাত দিয়ে বলছেন? বুকে হাত দিয়ে বলতেছি। কেন এই কনফিডেন্টলি এত বড় এটা বলতেছি যে এই গত বছর শিকার এবং বাদশা যদি সেই লেভেলে ব্যবসা না করতো 10টা 15টা হল আর বন্ধ হয়ে যেত। এই বছর যদি এই দুইটা ছবি এই লেভেলে ব্যবসা না করতে পারতো তাহলে হয়তো কিছু হল বন্ধ হয়ে যেত। আচ্ছা, এখানে একটা প্রশ্ন ছিল, আর 50টা হল বন্ধ, আরেকটা 50টা হল বন্ধ গেলে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। যে আপনার ছবি যতটা না ব্যবসা করেছে তার চেয়ে বেশি আপনি আওয়াজ দিয়েছেন, তা কি সত্যি? তাদের কাছে ব্যবসায়িক রিপোর্ট আছে। আচ্ছা, এখন আমাদের অন্য যে প্রোডিউসাররা তাদের চিন্তা থাকে টাকাটা আই এম আর্নিং অনলি ফ্রম দ্য সিনেমা থিয়েটার, বাট ইজ নট রাইট। ওকে, আপনাকে সিনেমার বাইরে থেকে পুরো ছবির কস্টিং এর টাকা নিয়ে আসতে হবে আগে। সিনেমার বাইরে থেকে মানে হিসাবটা কেমন? অনেক ওয়ে আছে, এটা তো আপনার আমার অফিসে এসে আপনার ব্যবসা বুঝাবো না। আমি আপনার কথাটাকে খুবই মানে ভালোভাবে নিলাম, কিন্তু আপনার কি উচিত না যে আপনি ইন্ডাস্ট্রিতে ব্যবসা করছেন, ইন্ডাস্ট্রিকে অনার করা, ইন্ডাস্ট্রির লোকজনকে আপনার জ্ঞানের এই যে আপনার জানাশোনা বিষয়গুলো আমাদের যারা আপনার চেয়ে অপেক্ষাকৃত দুর্বল প্রডিউসার আছে তাদেরকে শিখিয়ে দেওয়া, আমাদের বাকি সমিতিগুলোকে একটু অনার করা, তাদেরকে নিয়ে বসা। আপনি যেভাবে আমাকে ক্লিয়ার করলেন যে আপনার আপনার ছবিতে 5 জন শিল্পী ছিল যাদেরকে সবাই মিসআন্ডারস্টুড করেছে, যারা ইন্ডিয়ান শিল্পী মনে করেছে, এই জিনিসগুলো যদি আপনি একটু খোলাখুলি একটু সুন্দর হৃদয় নিয়ে কথা বলতেন তাহলে তো সমাধান হয়ে যায় সমস্যা। আমি প্রিভিউ কমিটি বলছি, তারা জানে। প্রিভিউ কমিটিকে বলা না, আপনি যদি আমি বলছি ওরা সবাই জানে, বাট ওরা একটা আন্দোলন করার, আসলে আন্দোলনটা কেন ছিল? আন্দোলনটা ছিল যাদের ছবিটা আসবে না অন্য আর একটা ছবি আসবে, সাম গুড ফর নাথিং পিপল আছে তাদের একটা ছবি। এই যে আপনি কথাটা বললেন গুড ফর নাথিং, এটাও আপনি একজনকে মিন করেই বলেন এবং ইন্ডাস্ট্রির কাউকে। এই ল্যাঙ্গুয়েজগুলো আপনার মতো মানুষের কাছে তো আমরা আশা করি না। আমরা তো আশা করি আরো দায়িত্বশীল বক্তব্য। আপনি মানুষ হলে আপনি উচ্চ মানের মানুষ, আপনি তো দায়িত্বশীল বক্তব্য দিতে পারেন। দিস ইজ দ্য রিয়েল থিং যে আরেকটা ছবি আসার জন্যই আন্দোলনটা ছিল। ফারিয়া, তোমার কি মনে হয় আজিজ ভাই সব লজিক ঠিক আছে? আসলে আমি এখান থেকে মানে দেখি তো জিনিসপত্র, আই ফিল যে দেয়ার ইজ সামথিং রং, বিকজ এন্ড অফ দ্য ডে অডিয়েন্স ইজ দ্য রিয়েল বস। আপনি ভালো কন্টেন্টের মুভি না দিলে হল চলবে না, মানুষজন যাবে না। কিন্তু তুমি একটি কথা বিশ্বাস করো, তুমিও শিল্পী, আমিও শিল্পী, বা রেস্ট অফ দ্য পিপল আছে যারা আমাদের শিল্পী, উনি কিন্তু শিল্পী না, উনি গোপনে নামে বেনামে কবিতা লেখে, সেটা আলাদা কথা। কিন্তু আমরা বলি, উনি বলছেন জাজ না থাকলে ফিল্ম ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। তা শুধুমাত্র ওনার কাছে আমরা জিম্মি থাকবো কেন? আমাদের কি ওনাকে ফুসলিয়ে ওনাকে বুঝিয়ে আরো ওনার মতো 2-4 জন লোক তৈরি করা উচিত না? ওনাকে দিয়ে সেজন্য তুমি পাশে থাকো, তুমি কি একটু চেষ্টা করতে পারো না? আমি একটা কথা বলি, আজিজ ভাই যে এই যে সবার এগেইনস্টে বা উনি কথা ওনার দ্য ফার্স্ট প্রবলেম ইজ দ্যাট হি ইজ আ বিজনেসম্যান। নাম্বার 1, আ বিজনেসম্যান যখন সে টাকা লগ্নি করে ওটাকে ডাবল ক্যাশ করতে যায় না, তার কারো কাছে কৈফিয়ত দেওয়ার দরকার নেই। দ্বিতীয়ত, এই যে আপনি বলছেন যে সে কাউকে কেন অন্য প্রডিউসারকে বোঝাচ্ছে না, এটা করছে না, সেটা করে, ফর দিস পিপল নিড টু কাম অ্যান্ড টক টু হিম। কিছু কিছু মানুষ কিন্তু তার সাথে অ্যাসোসিয়েটেডও আছে, হয়তো বা তারা নাম প্রকাশ করতে চায় না। ইফ আই এম রং, নো, পিপল আর অ্যাসোসিয়েটেড উইথ হিম, এবং তারাও সিনেমা বানাচ্ছেন, মানে একদম ব্যাক টু ব্যাক ফিল্মস বানাচ্ছেন, দে আর অলসো অ্যাসোসিয়েটেড উইথ হিম। বাট দ্য প্রবলেম ইজ, এখন হ্যাঁ আমরা অ্যাসোসিয়েটেড আছি, বাট দেন আমরা পরে গিয়ে বললাম যে নো, উই আর নট অ্যাসোসিয়েটেড উইথ দ্যাট, তাহলে তো ব্যাপারটা হলো না। ইফ ইউ হ্যাভ সামথিং, তোমার সেটা স্প্রেড করতে লাগবে, অ্যান্ড হি ইজ উইলিং টু ডু দ্যাট। আই হ্যাভ সিন ইট ইন মাই আইস। আচ্ছা, তোমার কাছে কি মনে হয়, টাকার গরম বেশি নাকি গরম ভাতের গরম বেশি? প্রশ্নের উত্তরটা নেব, এর আগে আরেকটা ছোট বিরতি। দর্শক আমাদের সাথে থাকুন, আমরা ফিরে আসছি ছোট্ট বিরতির পর। কমন সেন্সের সাথে থাকুন। ওয়েলকাম ব্যাক। কমন সেন্সের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। প্রশ্নটা ছিল নুসরাত ফারিয়ার কাছে, টাকার গরম বেশি না গরম ভাতের গরম বেশি? শারীরিক গরমে ভাতের গরম, আর্থিক গরমে হচ্ছে টাকার গরম। এই প্রশ্নটাই করতে চাচ্ছিলাম যে সবাই বলে আজিজ ভাই টাকার গরমে উত্তপ্ত, যে কারণে সে ধরাকে সরাগে আর মনে করে কথা বলে। আমার সাথে নেক্সট শুটিং এ 5 জনকে পাঠাবেন, আমি তো শুটিং এ গেলে কান্নাকাটি করতে থাকি। এটা কি ঠিক আজিজ ভাই যে আপনি টাকার গরমের কারণে কাউকে মানুষ মনে করছেন না বা কারোকে পাত্তা দিচ্ছেন না ইন্ডাস্ট্রি? না, যারা ক্ষতি করতে চাচ্ছে ইন্ডাস্ট্রি তাদেরকে পাত্তা দিচ্ছি না। টাকা জিনিসটা কি ইজ নট এ ভেরি ইম্পর্টেন্ট থিং, বিকজ আমার দাদার আমল থেকে আমার অরিজিনাল ঢাকা ওল্ড টাউনের নিজেদের বাড়ি, এই জিনিসটা আমরা ছোটবেলা থেকে দেখে আসি। আজকে আমি কেন পাওয়ারফুল, আই হ্যাভ দ্য 32 কন্টেন্ট। আজকে বড় বড় যারা ইনভেন্টররা
এই এশিয়ান টিভিও বললো আজকে আমার কাছে কন্টেন্ট দেন, আমি যদি সবগুলো কন্টেন্ট বিক্রি করি আমার তো অনেক টাকা ক্যাশ হয়ে যাবে। একসময় বাংলাদেশে নেটফ্লিক্স চলে আসবে, আসছে বোধহয়, ঢুকে দেবো নেটফ্লিক্স, তারা কিন্তু আমার কন্টেন্টটা কিনবে। ইন্ডিয়া থেকে আমার প্রপোজাল আছে সব কন্টেন্টের ভ্যালু। সো আপনার বিজনেস ভলিউম অনেক বড় এবং সেটা আপনার একটা স্ট্র্যাটেজিক্যাল প্ল্যান আছে যে একটা 5 বছরে আপনার রিটার্ন সো আছে। এই যে এই জিনিসগুলি আপনি যে বলেন যে একটা প্রোডিউস, এখন যে জিনিসটা দরকার বাংলাদেশ ইন্ডাস্ট্রি গ্রো করতে, জাজের মতো আরো 4টা জাজ হওয়া দরকার, এবং যারা টাকা সেটা কি জাজ হতে দিবে? না, এটা সিনেমা আমরা সবাই উৎসাহ করে আপনার মুভি বানান, জাজ হতে দিবে না কেন? জাজ হিংসা করবে, জাজ না। চাবে একা মার্কেট না 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 না, আপনি এটা ভুল দোয়া যাবেন করতে থাকি। আপনি, তাইলে আপনি তুমি দোয়া করতে থাকো, না, রাইট, কারণ যে কোনো 4টা জাজ হলে ব্যবসায়ী, তোমার সুবিধা। যে কোনো ব্যবসায়ী আপনি মনে করেন বাংলাদেশে যদি একটা গার্মেন্টস ফ্যাক্টরি থাকে অনেক বড়, সে মনে যদি তার এই ধারণা থাকে আর কোনো গার্মেন্টস ফ্যাক্টরি থাকবে না, তাহলে সে লস করবে। আপনার যদি 1000 গার্মেন্টস ফ্যাক্টরি থাকে তাহলে আপনার ব্যবসা বাড়বে। আমি শু বিজনেস করি, আমি যদি মনে করি আমি একমাত্র শু বিজনেসম্যান থাকবো বাংলাদেশে, তাহলে ভুল, আমি বায়ার পাবো না। এক্স্যাক্টলি। সো So, আসলে এখানে মনে করেন আমি এই বছরে বস টু এবং নবাব দিয়া দর্শকদের নিয়ে আসছি। এই দর্শকটা ধরে রাখার জন্য আরো 2টা। আপনি সেরকম, আপনি কি এন্টারপ্রেনারশিপ নিতে পারেন না? আপনি কি দুই একজনকে উৎসাহিত করতে পারেন না? আপনার চেনা পথগুলো দেখায় না, দিতে পারেন না? যারা আছে তারা তো ইনভেস্ট করে না, লস মনে করে তারা চলে যাচ্ছে, একটা লস করলে তারা চলে যাবে, তারা টাকা ইনভেস্ট করবে না। যারা এই যে যারা এখন নেতৃত্ব দিচ্ছে, হ্যাঁ, যারা এই যে খসরু সাহেব বলেন, সে বলে যে হল ডিজিটাল করে না, তারা হল ডিজিটাল করবে। দীপজল সাহেব বলতেছে আমি 100 হল ডিজিটাল করে দেবো, আসলে তার নিজের হলটা ডিজিটাল করেনি, টাকার অভাবে টাকা। তাহলে কি তারা সবাই, আপনি বলতে চাচ্ছেন তারা সবাই বড় বড় কথা বলছে কিন্তু কাজ করছেন শুধু আপনি? খসরু সাহেবের আমি তার, সে বলতেছে সে ডিজিটাল করে না, জাজই করে না, জাজ ডিজিটাল করে নাই, অন্য হল মালিকটা কেন ডিজিটাল করতেছে না, সে হইচই করতেছে। এই জন্য তার হলের সার্ভার টাইম বন্ধ রাখছি। তো আপনার হলটা আপনি নিজে আগে ডিজিটাল করেন। পারিয়া, নূরজাহান নামে আজিজ ভাইয়ের একটি ছবি আসছে, নূরজাহানের নতুন একটি নায়িকার লঞ্চিং হচ্ছে। না, নতুন না, আমাদের পূজা, পূজা, she used to work, হ্যাঁ। সে তো নায়িকা হিসেবে তো প্রথম। এটা তোমার জন্য কি কোনো আতঙ্কের বিষয় আমি নাকি? তো নাকি overly বাইরে বাইরে welcome খুব করি। দেখাচ্ছ যে Nothing ভেতরে ভেতরে like that. আতঙ্কিত? কোনটা? আমার মধ্যে ইনসিকিউরিটি কাজ করে না। ইউ আর কনফিডেন্ট? Yes. ইয়েস। course. এটা Why এটা not? হারিয়া বছরে 3টা থেকে 4টা মুভি করতে, জাজ বানাতে 12 থেকে 18টা, সব মুভি তো করতে পারবে না। জাজ কি কখনো জায়েদ খানকে নিয়ে সিনেমা বানাবে? আই ডোন্ট নো, জাজের ডিসিশনের উপর ডিপেন্ড করে। ক্রিয়েটিভ লোক আছে তাহলে। আপনি কি ক্রিয়েটিভকে কখনো এই প্রস্তাব দিবেন? ক্রিয়েটিভরা আমার প্রস্তাব দেয়, আমি ক্রিয়েটিভ আমার প্রস্তাব দেয়, আমি ফাইনাল ডিসিশন নিই। মিশা সওদাগর প্রায় ফোন করে আপনার লোকজনদের কাছে ছবি চায়, হ্যাঁ, কিন্তু এটা উনি আবার এটার উল্টা বলেছে যে আপনি প্রায় ফোন করে ওনাকে ছবির প্রপোজাল দেন। আমি ওনার ছবিগুলো, তুমি ছবি করতো, ওনার এই ঈদে কোনো ছবি নেই, গত ঈদে কোনো ছবি নাই, গত 3 বছর ওনার কোনো সুপারহিট ছবি নেই। উনি ছবির জন্য ওই যে একটা জয়েন্টমেন্টের একটা ছবি ফার্স্ট অফার পেলো, আমি আজকে বেরোনোর পরে কেন একটা অফার পাইলো, অফার পাওয়ার পরেই সাথে ধরে ফেললো, চিন্তা করলো না এর ভিতরে 2টা আর্টিস্ট আর 3টা আর্টিস্ট, ছবির জন্য খুব হাহাকার করতে, ছবি নাই তো। একটা শিল্প চলতে আপনি জানেন, আপনার তো কাজ করতে হবে, আপনার তো কাজ না করলে ভালো রিলেশন আপনার টাকা দেবে। আজিজ ভাই, আমার মনে হয় কি যে আমি আপনার সাথে কথা বলে যেটা বুঝলাম যে ইউ আর ভেরি গুড হিউম্যান বিং, ইউ আর বিজনেসম্যান, কিন্তু আমাদের মনে হয় যে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিগুলি যতটা সম্ভব সমাধান করে নিলে কিন্তু আমাদের পরবর্তী পথ চলতে সুবিধা হবে, কারণ আমরা আফটার অল একটাই ফ্যামিলি এবং আমরা সবাই মিলে আগাই। সো আমার মনে হয় যে ইউ আর দ্য পার্সন যার মেধা আছে, যার শিক্ষা আছে, যার অর্থ আছে। সো আপনি যদি একটু সহনীয় হয়ে, নমনীয় হয়ে, যেটা আপনি অন্যদের কাছে আশা করছেন যে সবাই আপনার কাছে এসে এই পরামর্শগুলো চাক, আমি মনে হয় যে আপনি আর একটু উদার হয়ে যদি একটু সবার কাছে খোলাখুলি হন, আমাদের এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। আমি মনে করি যে এটা কোনো ব্যাপার না। তুমি কি মনে করো? আমরা কি অনুষ্ঠান কি সমস্যা সমাধানের? Anyway, তাহলে এটাই ভাইয়া, অনুষ্ঠান নাম হয়েছিল এখানে দুটো কাগজ আছে দুইজনের জন্য। আপনি লেডিস ফার্স্ট, ফারিয়াকে একটি কাগজ আগে তুলতে দিব, বুঝে তুইলো। হ্যাঁ, এখানে যা লেখা আছে সেটা তোমার, এখানে যেটা লেখা আছে আপনার। সো আমাকে দিলে আমি হয়তো পরে শোনাতে পারবো যে কি লেখা আছে। তুমি কি দিবে? তোমার জন্য আজকে যেটা আছে, আপনাকে ধন্যবাদ, আপনি কমন সেন্স অনুষ্ঠানে একজন ভাগ্যবান গেস্ট হিসেবে 1,01,00,000 টাকা পেয়েছেন। তবে ভাগ্য পরিপূর্ণ সহায়ক নয় বলে আপনার প্রাপ্ত অর্থ থেকে 1 কোটি টাকা কর্তন করা হয়েছে। বাকি 1 টাকা পাওয়ার জন্য আপনি কমন সেন্সের উপস্থাপক বরাবর দরখাস্ত করবেন এবং আপনার ভোটার আইডি, ইনকাম ট্যাক্স সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, লাস্ট 6 মান্থ ব্যাংক স্টেটমেন্ট সহ 3 মাস পর যোগাযোগ করবেন। 3 মাসের মধ্যে যোগাযোগ না করলে আপনার প্রাপ্ত পুরস্কার বাতিল বলে ঘোষিত হবে। ভাই, আপনার ভাগ্যে কি আছে আমরা সেটা একটু জানতে চাই। আপনাকে ধন্যবাদ। কমন সেন্স অনুষ্ঠানে একজন
অতিথি হয়ে আসবার জন্য। আপনি অতি ভাগ্যবান একজন গেস্ট। কংগ্রেচুলেট হিম, কংগ্রেচুলেশনস। আপনাকে দেওয়া হচ্ছে বিনামূল্যে কিছু উপদেশ, যা মেনে চললে আপনার ও আপনার চারিপাশের মানুষ ভালো থাকবে। উপদেশ 1, কখনো রেগে যাবেন না। রেগে গেলেন তো হেরে গেলেন, আর আপনি হারলে হেরে যাবে আপনার পরিবার, চলচ্চিত্র পরিবার। উপদেশ 2, যাত্রী হিসেবে যখন গাড়িতে চড়বেন তখন সাথে একটি বালিশ রাখবেন। চলতি গাড়িতে ঘুমানোর অভ্যেস করুন, তাতে জ্যামে আপনার কোনো সমস্যা হবে না। এক ঘুমে জ্যাম পার। বাহ, থ্যাংক ইউ, ভালো। সো আসলে এটা তো আপনি সিলেক্ট করেছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সো উপদেশটা আপনি বিনামূল্যে পেয়ে গেছেন। একদম। এটা অনেক কস্টলি, আর একটা কাছে ভালো। ফারিয়ার একটা কাছে ভালো। এনিওয়ে, দর্শকের কাছে আমাদের একটা কুইজ আছে। দর্শক, আপনাদেরকে একটি প্রশ্ন করছি। এই প্রশ্নের সঠিক উত্তরটি লিখে পাঠালে আপনাদের জন্য রয়েছে একটি বিশেষ পুরস্কার, এবং সাথে রয়েছে নুসরাত ফারিয়া এবং আব্দুল আজিজ ভাইয়ের সই করা স্পেশাল একটি গিফট। প্রশ্নটি হচ্ছে, জাজ মাল্টিমিডিয়া একটি নতুন নায়িকা লঞ্চিং করতে যাচ্ছে নতুন ছবিতে। ছবির নাম নূরজাহান। নায়িকার নাম কি? নায়িকার নামটি পাঠালে যারা পাঠাবেন তাদের ভেতর থেকে সেরা 3 জন পাবেন উপহার। আর পাঠাতে হবে এশিয়ান টেলিভিশনের ঠিকানায়, রোড নম্বর 1, বাড়ি নম্বর 60, নিকেতন, গুলশান। সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আব্দুল আজিজ ভাইকে, ধন্যবাদ নুসরাত ফারিয়াকে। আশা করি কমন সেন্সের এই প্রোগ্রাম আপনাদের জন্য অনেক আলোকিত হয়েছে, এবং ভবিষ্যতে আমি আবার আপনাদেরকে পাবো। আমরা এরকম কথা বলবো, এবং কথা বলে বলে আমরা একে অপরের অনেক ঘনিষ্ঠ হব, আবার আমাদের মধ্যে ঝগড়াঝাটি হবে, দিন শেষে একটা ভালো ফলাফল হবে। কি বলেন আজিজ ভাই? শেষ Thank you. দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। আমাদের সাথে এই কমন সেন্স প্রোগ্রামটা থাকার জন্য এবং দেখার জন্য দেশে বিদেশে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার আন্তরিক অভিবাদন জানাচ্ছি। আমার একটাই কথা সবসময় থাকে, আপনারা হলে আসুন, হলে এসে সিনেমা দেখুন, বাংলা চলচ্চিত্র দেখুন। আপনারা ছবি দেখলেই বাংলা চলচ্চিত্র বাজবে, এর কোনো বিকল্প নেই। থ্যাংক ইউ। ফারিয়া, তোমার দর্শক। অনেকদিন পর এশিয়ান টিভিতে এসে আমারও খুব ভালো লাগছে। আজিজ ভাইয়ের সাথে একমত হয়ে বলবো আমি, সবাই সিনেমাকে ভালোবাসুন। একমাত্র সিনেমাকে ভালোবাসলেই আমাদের বাংলা ইন্ডাস্ট্রি, বাংলা চলচ্চিত্র, বাংলা সংস্কৃতি সমৃদ্ধ হবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ দর্শক। সি ইউ অ্যাগেইন।